আমাদের তো বাবা কিছু কথা বলতেই ভয় লাগে। বাবু তো ওর জন্মদিনটা পালন করতে পর্যন্ত দিল না। কাল আবার এই অনুষ্ঠান নিয়ে যদি কিছু হয় তখন তো আবার কিচ্ছু হবে না, মু বলছি। আর যদি কিছু হয় তাহলে মু সামলাবো, মুর দায়িত্ব। তা বাদে পড়ছি বাবু তো আনছে, ও কিছু হতেই দেবে না। তাই বলছি, কাউকে কোনো টেনশন করতে হবে না। কালকে অনুষ্ঠান হবে আর খুব সুন্দরভাবে হবে, আর আমরা সকলে মিলে খুব আনন্দ করব। কিন্তু সাজবাতি দি, দাদা ভাইকে কিন্তু আগ বাড়িয়ে কিচ্ছু বলা দরকার নেই। এক্স্যাক্টলি, কাল একটা সারপ্রাইজ পার্টি হবে আর সেই পার্টিটা থ্রো করবো আমি। নো নো নো, সরি স্যার, এরকম ভাবে তো আপনাকে সব ব্যাপারে সুযোগ দেওয়া যাবে না। এইবারকার দানটা কিন্তু আমার কিচ্ছু করার নেই। এইভাবে আমার হাত থেকে দান বেরিয়ে গেল। তুদিকের ভেতরতে তোরা ঝগড়াটা কর কিনে মু কিন্তু কিচ্ছু বলবো না। তবে ঘর তো সাজাবার ভার তো কিন্তু মুর পড়তেই থাকবে। আর দিদিমণি, কাল কিন্তু তোমাকে গানটা গাইতেই হবে। এখন তো বড় দাদা বাবু সুস্থ তো আনছে, ও গানটা গাইতে পারবে। দুজনে একসঙ্গে মিলে গানটা গাইবে, লা করবে না কিন্তু। গান গাইতে আমি আর কবে না করেছি রে বাহা। যাকে বাবা, কতদিন বাদে আমাদের বাড়িতে একটু আনন্দ অনুষ্ঠান হবে, এটা ভেবেই আমার ভালো লাগছে। কতদিন আমরা একটু হই হই করিনি। আমি তো জানতাম, জানো সাজবাতি, আমি জানতাম। আমি দিদিভাইকে বলেও ছিলাম, দেখো দিদিভাই, এই যাত্রাতেও আমাদের বাবু বেঁচে গেল। বাবুর কিচ্ছু হবে না, দেখো। আর কেন হবে বাবু? বাবু আমাদের কত ভালো ছেলে, ঈশ্বর কখনো তার উপর বিরূপ হতে পারেন? যে ছেলে সকলের জন্য সবসময় ভালো কাজ করে গেছে, তার কোনো দাম নেই ঈশ্বরের কাছে, বলো? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কিন্তু কাল অফিস যাচ্ছি না। তুমি অফিস কামাই করছো, এটা তো একটা নতুন কথা হচ্ছে। বারে, এতগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমি না থাকলে কি করে হবে? সকাল থেকে কত কাজ বাড়িতে, এগুলো তো করতে হবে আমাকে। আর দাদা ভাইয়ের বন্ধু বান্ধবদেরও তো দরকার, তাদেরও আসতে হবে। কিন্তু সাজবাতি দি, মনে আছে তো, দাদা ভাইয়ের কাছে কিন্তু পুরো ব্যাপারটা সারপ্রাইজ, তুমি একদম মুখ খুলবে না। পাগল নাকি তুমি? আমি আগে ভাগে বলে দিই আর অনুষ্ঠানটা বানচাল হয়ে যাক। আমার কি আগের বারের কথা মনে নেই নাকি, ভুলে গেছি? মোর যে কি মজাটো লাগছে কি বলবো। কতদিন পরতে ঘরতে অনুষ্ঠানটা হবে বলতো। দেখো, যা করবে বুঝে শুনে করবে। বাবু কিন্তু ইদানিং ওই অনুষ্ঠান একদম পছন্দ করছে না। শেষকালে এমন যেন না হয় যে বাবু একটা সিন করে বসলো। বললাম না তোমাদের টেনশন করতে হবে না, আমরা আছি কি করতে। আমি আর বাবা সব সামলে নেব, তোমাদের কিছু চিন্তা করতে হবে না। আমি বুঝতে পারছি না ভাইয়া, এত লোকজন ডাকছো কেন? এমনি তো আমাদের বাড়িতে অনেকদিন কেউ আসে না তেমন। এখন দাদা ভাই শরীরটাও একটু ভালো আছে, তাই ভাবলাম একটু হোক না আনন্দ ফুর্তি। নাকি এটাই আমাদের শেষ বিবাহ বার্ষিকী? এবারই হয়তো আমরা শেষবারের মতো দুজনে একসঙ্গে গান গাইব, সেই জন্যই এত আয়োজন ভাইয়া। দাদা ভাই, বিশ্রাম নিচ্ছ নাকি? একটু আসবো? আরে আমার তো এখন সবসময় বিশ্রাম। আয় আয়, জানিস বা
আমি কিন্তু এখন দিব্যি হাঁটাচলা করতে পারি, কিন্তু তোর এই সাজবাতিদের জন্য কিচ্ছু করার উপায় নেই। ঠিক হয়েছে, দিদিমণি যেটা করছে সেটা একদম ঠিক করছে। তোর মতো একটা অবাধ্য ছেলেটাকে তো ইমন করার শাসনটাতেই রাখতে হবে ক্লা। হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই সব সময় সাজবাতির দিকে, আমার দিকে কেউ নেই। তা দুজনে একসাথে কি ব্যাপার? নিশ্চয়ই কিছু কথা আছে। শোনো, আগেই বলে দিচ্ছি, যদি কথাটা আমার চিকিৎসা সংক্রান্ত কোনো ব্যাপারে হয় তাহলে কিন্তু আমি কোনো আলোচনায় ঢুকবো না, সেটা আগে থেকে বলে দিচ্ছি। আমি এখন দিব্যি আছি, নতুন করে আর কোনো ডাক্তারের কাছে আমি যেতে পারবো না। তুমি পুরো কথাটা না শুনে আগে থেকে এত ডিফেন্সিভ হয়ে গেলে কি করে হবে দাদা ভাই? না, বলা যায় না, তোরা তো প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু চেষ্টা করেই চলেছিস। সিটো কিসের লিখে করি তো বুঝতে তো পারিস না বড় দাদা বাবু? পারি, খুব বুঝতে পারি। তোরা আসলে এখনো আমাকে বাঁচিয়ে রাখতে চাস। সত্যিটাকে তোরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছিস না। কিন্তু বিশ্বাস কর বাহা, আমার আর এই টানা আছড়া ভালো লাগছে না। এই তো দিব্যি আছি এখন, আমি ভালো আছি। এইটুকু দম নিয়ে আবার যে কটা দিন চলে। দেখ, এটা তো মানতে হবে যে কোনো ওষুধ, কোনো চিকিৎসাতেই আমার আর নতুন করে কিছু হওয়ার নেই। এটা একটা ক্লোজ চ্যাপ্টার। তোমার কি মনে হয় দাদা ভাই, তোমার এই কথাগুলো শুনতে আমাদের ভালো লাগছে? এটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার নয় উঠছি। তোরা বুঝতে চাস না তাই কঠিন করে বলতে হয়। দেখ ভাই, যে জিনিসটা সত্যি সেটাকে মিথ্যে করার ক্ষমতা তো আমাদের কারো হাতে নেই না। বড় দাদা বাবু, মু কিন্তু এখন একটু অন্য কথা বলবো বলে এখানতে এসেছিলাম। তা বেশ, তো বল, আমিও তো শুনবো বলেই বসে আছি। তুই তো তখন থেকে আজে বাজে কথাগুলো বলতে লেগেছিস। মোর কথাটা শুনছিস কোথাকে? আচ্ছা বল বাবা, বল। আচ্ছা, কথায় কথায় এত রাগ করলে চলে? আসলে কি জানিস, আমি এখন খুব ভয় পাই তোকে। না দেখ, সবাই সব সময় কিছু না কিছু সাজেশন দিয়ে যাচ্ছে, কিছু না পেলে চারটি শিকড় বাকড় রস খাইয়ে যাচ্ছে। মা যে টোটকায় এত বিশ্বাসী তো আগে কখনো জানতে পারিনি। দাদা ভাই, মানুষ যখন দুর্বল হয়ে পড়ে না, নর্মাল অবস্থায় না পারা কাজগুলো সে তখন আরামসে করতে পারে। বাহার কথা দেখো না, ওর মতো লেখাপড়া জানা একটা শিক্ষিতা মেয়ে কাউকে কিছু না বলে হঠাৎ কোন বটতলায় চলে গেল কি করতে, নাকি কোনো একটা সাধু বাবার কাছ থেকে ওষুধ আনতে। এতে শিক্ষার কি আনছে? তুই তো সাধু বাবাটোকে দেখিস লাই, এই তো মানুষ ওর কাছকে তো ঠিক তো হয়ে যায় বলেতেই যায়। তা বাদে বড় দাদা বাবু, তুই একটু কথা বল। ও ওষুধটা খেয়ে তো তুই এখন ভালোটাই আনছিস, বল। ঠিক, এ কথা ঠিক যে ঘটনাচক্রে ওই ওষুধটা খাওয়ার পরেই আমার শরীরটা আগের থেকে অনেক ভালো আছে। কিন্তু এই ব্যাপারে ওই ওষুধের ভূমিকা কি, বা তোর ওই সাধু বাবার দৈব শক্তির জোর কতটা, সেটা কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না। দুদিকের কাউকে বিশ্বাসটা করতে হবে ক্লা, কিন্তু তোরা মোর বিশ্বাসটাকে ভাঙাতে যাস না। আরে না না, তুই তো আমার কথাটা শেষ করতে দিলি না। আমি বলছি দেখ, আমি তো সাধু বাবাজির, তোর ওই সাধু বাবার দৈব শক্তির জোর দেখিনি, কিন্তু তোর ইচ্ছে শক্তির জোর আমি দেখেছি। তুই যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার জন্য ওষুধ নিয়ে এসেছিস, শুধু কয়েকটা দিন আমি বেঁচে থাকবো বলে, আর এই জোরটা আমি দেখেছি। আর সেই ওষুধ খেয়ে আমি প্রায় চোখ বুঝতে বসেছিলাম, সে এখন দিব্যি ভালো আছি, উঠে কথাবার্তা বলছি তোদের সঙ্গে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।